আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি গত ভিডিওগুলো সব পঞ্চম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত বোর্ড বইয়ের অঙ্কের সলিউশন করে দিয়েছিলাম। সেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা মোটামুটি ভালোই সাড়া দিয়েছিল আমাকে। তার ধারাবাহিকতায় আমি ষষ্ঠ শ্রেণীর এবার ম্যাথ বইয়ের A to Z অঙ্কের সমাধান করে দেব। তো সেজন্য আমি আজকে আমার এই ষষ্ঠ শ্রেণীর ভিডিওটার প্রথম লেকচার, এই প্রথম লেকচারে আমি অনুশীলনী 1.1 এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তারপর বোর্ড বইয়ের অঙ্কগুলো করে দেব। 1 থেকে যত পর্যন্ত অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোর আমি বোর্ড বইয়ের সমাধান করে দেব। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই 1.1 অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিয়ে রাখবো এই ভিডিওতে, তারপরে আমি অঙ্কের সমাধানগুলো করে দেব। এগুলো একটু জানার দরকার। তো 1 নম্বর যেটি আছে এটা হচ্ছে অঙ্কপাতন। এই 1 নম্বরে আমাদেরকে অঙ্কপাতন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপর 2 নম্বরে স্বকীয় মান সম্পর্কে জানতে হবে। 3 নম্বর স্থানীয় মান সম্পর্কে জানতে হবে। 4 নম্বর দেশীয় সংখ্যা পাঠন সম্পর্কে জানতে হবে। এই সংখ্যা পাঠনের রীতি, এই 4টি বিষয়ে আমি আলোচনা করব আজকের এই লেকচারে। এই 4টি বিষয়ে আলোচনা করব। এই 4টি হচ্ছে আমাদের 1.1 এর মানে গুরুত্বপূর্ণ। এই 4টি বিষয় আমাদেরকে জেনে রাখলে পরবর্তী অঙ্কগুলো আমাদের করা খুব সহজ হয়ে যাবে। তো আর বেশি কথা না বলে আমি শুরু করি এই 4টি বিষয়ের মূল আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি PDF করে রেখেছি, এতে সময়ও কম লাগে, আবার লেখাগুলো অগ্রিম থাকে, এজন্য বোঝানো সহজ হয়। তো প্রথমে আসি অঙ্কপাতন। তাহলে আমি প্রথমে আলোচনা করতেছি অঙ্কপাতন নিয়ে। তো পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকেই প্রকাশ করা যায়। ইতিমধ্যে তোমরা পঞ্চম শ্রেণীতে জেনে এসেছো যে পাটিগণিতে 10টি সংখ্যা প্রতীক রয়েছে, যে 10টি সংখ্যা প্রতীক দিয়েই আমাদের কিন্তু সব ধরনের অঙ্ক গঠন করা হয়, লেখা হয়। তো এই সংখ্যাগুলোকেই মূলত আমরা বলতেছি হচ্ছে অঙ্কপাতন। তাহলে এই সংখ্যাগুলো কি? 1 2 3 4 5 6 7 8 9 আর হচ্ছে 0। তো এই যে 10টি সংখ্যা, এই 10টি সংখ্যা নিয়েই কিন্তু আমাদের বাকি সংখ্যাগুলো গঠিত হয়। যেমন যদি এখানে আমি 2 লিখলাম, তাহলে এটা কত হলো? এটা 2। এর পাশে যদি আমি আরেকটা 2 লিখি তাহলে কত হবে? এটা হবে 22। তো এই যে সংখ্যাটা গঠন করা হলো, মূলত আমরা কি করলাম? এই যে 1 2 3 4 5 6 7 8 9 0 এই ধরনের সংখ্যাগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাগুলো গঠন করি। যেমন আমি যদি এখানে 3 লিখি, পাশে যদি একটা 0 দেই তাহলে কত হয়? 30। আবার যদি এখানে আমি 3 লিখি, লিখে যদি এখানে আমি 2টা 0 ব্যবহার করি তাহলে কত হয়? এখানে 300। তাহলে এই যে আমাদের সংখ্যাগুলো গঠন হচ্ছে, এই সংখ্যাগুলোকেই মূলত হচ্ছে আমরা কি করতেছি? এই 10টি সংখ্যা ব্যবহার করে এগুলো গঠন করতেছি। তো এই মৌলিক যে 10টি সংখ্যা, আমাদের 10টি যে প্রতীক, সংখ্যা প্রতীক, এই সংখ্যা প্রতীকটাকেই আমরা অঙ্কপাতন বলতেছি। তো এখন কথা হচ্ছে অঙ্কপাতনটি আবার 2 ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে যে এদের মধ্যে প্রথম 9টি যেটি আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টিকে, এই যে প্রথম যে 9টি আছে, এই 9টিকে আমরা বলবো সার্থক অঙ্ক। এই 9টিকে আমরা বলবো সার্থক অঙ্ক। এবং বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে এই যে 0টা, এই 0টাকে আমরা বলবো শূন্য অথবা সংখ্যার অভাবক অঙ্ক। এটা বলা মানে এখানে 0টাকে আমরা 0 বলবো। 0 সবাই বলতে থাকে, 0ই বলাটা ঠিক, 0ই বলবো। হ্যাঁ, এরপরে উল্লেখিত সংখ্যাগুলোর স্বকীয় বা প্রকৃত মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। এই যে এটাকে মানে বাংলা ভাষায় এখানে আমি লিখে রেখেছি। তো এখানে মোট কথা হচ্ছে, এখানে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। এখন এই যে 9টা, 9 এর পরে আমরা যদি সংখ্যা লিখি, 9 এর পরে সংখ্যা কি হয়? 10। তা 10 লিখতে গেলে আমাদেরকে 1 দিয়ে একটা 0 লিখতে হবে, তাই না? তাহলে যে ওই জন্য এই কথাটা বলছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক
অঙ্ক পাশাপাশি বসিয়ে কি করা হয়, লেখা হয়। এই যে আমরা 1 লিখলাম, লিখে একটা 0 লিখলাম, একটা হচ্ছে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা। এই 2টা সংখ্যাকেই আমরা হচ্ছে পাশাপাশি বসে লিখলাম, এজন্য এটা কি হলো, 9 এর চেয়ে বড় হয়ে গেল। তো এখানে এর জন্য বলা হয়েছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এখন কোনো সংখ্যা যদি আমরা এখন অঙ্ক দ্বারা লিখি, যেমন কোনো সংখ্যা 3 লিখলাম, সংখ্যা একটা, এর পাশে একটা 0 দিলাম। তো এই যে 3 লিখে একটা 0 লিখলাম বিধায় এটা কিন্তু 30 হলো। আর এ ধরনের যখন অঙ্কগুলো আমরা সংখ্যাগুলো দিয়ে যখন আমরা অঙ্ক গঠন করব, অঙ্ক সংখ্যাগুলো দিয়ে অঙ্ক গঠন করব, তখন সেটাকে অঙ্কপাতন বলা হবে। সেটা হচ্ছে অঙ্কপাতন। তার মানে আমরা মোট কথা বোঝা গেল, অঙ্কপাতন হচ্ছে যখন একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা দিয়ে আমরা যখন এই যে মোট 10টি সংখ্যা আছে, 10টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যা পাশাপাশি বসিয়ে যখন আমরা অঙ্ক গঠন করব, সেটি হচ্ছে আমাদের কি, অঙ্কপাতন। অঙ্কপাতনে 10টি প্রতীকেই ব্যবহার করা হয়। 10টি প্রতীকের যে কোনো 2টি যদি ব্যবহার করি তাহলে তো অঙ্কপাতন হচ্ছে। এজন্য বলা হচ্ছে যে অঙ্কপাতনে 10টি প্রতীকেই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। যাই হোক, মোট কথা হচ্ছে এটাই যে আমরা সংখ্যাপাতনটি অঙ্কপাতন বুঝে গেছি। এখন এরপরে আসি আমরা হচ্ছে স্বকীয় মান। এখন স্বকীয় মানটা আসলে কি? স্বকীয় মানটা হচ্ছে এরকম যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। এখন কোনো সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কের যে মান, সে একক অবস্থানে আছে নাকি দশক অবস্থানে আছে নাকি শতক অবস্থানে আছে, এই যে মানটা এই অবস্থানের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? এই স্বকীয় মানের অবস্থানের উপর নির্ভর করে। তো কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা হচ্ছে অঙ্কের স্বকীয় মান। এখন কোনো সার্থক অঙ্ক, সার্থক বলতে কি, এর আগে আমি বললাম যে সার্থক বলা হয় 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাটিকে সার্থক সংখ্যা বলা হয়, আর বাকি যারা থাকে 0 এটাকে 0 বলা হয়। তো এখানে বলা হয়েছে যে আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে, মানে কি লিখলে, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ককে আলাদাভাবে লিখলে। তো সার্থক অঙ্ক আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলো আমরা যখন আলাদাভাবে লিখব, মোট কথা হচ্ছে যে এই যে আমরা লিখলাম হচ্ছে 5, তো এই যে 5 সংখ্যাটা, এর পাশে আর একটা 5 লিখলাম, এটা কি 55। এই 55টা এটা টোটালিটাই হয়ে গেল কি আমাদের একটা অঙ্ক। তো এই অঙ্কটার ভিতরেই আমরা একটা সংখ্যাকে, প্রথম সংখ্যাটিকে আমরা আলাদা করে লিখলাম। এই যে আলাদা করে লিখলাম, যে এই আলাদা করে যে সংখ্যাটিকে আমরা লিখলাম, একক স্থানীয় মানের অঙ্কটিকে আমরা আলাদা করে লিখলাম। এই যে আলাদা করে যে সংখ্যাটি লিখলাম, এই জন্য এটা হচ্ছে অঙ্কপাতন, এটা হচ্ছে স্বকীয় মান। সরি, অঙ্কপাতন তো এই পুরোটাকে বলা হচ্ছে, তো এটা হচ্ছে স্বকীয় মান। তো মোট কথা আমরা বুঝতে পারছি যে কোনো যে সার্থক অঙ্কগুলো আছে, সার্থক অঙ্কগুলো যখন পাশাপাশি বসি এবং সেটাকে আলাদা করে লিখি, সেটাই হচ্ছে তার স্বকীয় মান। যেমন 55 এর সর্বডানে 5 এর স্বকীয় মান 5 এবং দ্বিতীয় 5 এর স্বকীয় মানও হচ্ছে 5। তার মানে এই যে আলাদা করে যখন আমরা লিখলাম 55কে, 5টা হচ্ছে স্বকীয় মান, আবার এই 5টাকে আলাদা করে লেখা হয়েছে, এটা হচ্ছে স্বকীয় মান। তো এটাই হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারলাম যে স্বকীয় মানটা আসলে কি। তো এরপরে আসি আমরা স্থানীয় মান নিয়ে। স্থানীয় মানটা আসলে কি? স্থানীয় মান আমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীতে জেনে এসেছি। স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ধরনের 8টি যে আমরা স্থানীয় মান পাই, এই 8 ধরনের স্থানীয় মানকেই এখানে আমরা উল্লেখ করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত, এগুলো যখন পাশাপাশি বসাই তখন আমরা তাহলে সর্বডান থেকে শুরু করি, একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি হিসাবে। তো এখানে যেমন আমি একটা সংখ্যা এখানে পিডিএফ এ দিয়ে রেখেছি যে
নিরানব্বই। আমরা এখানে সংখ্যাটিকে দেখলে বুঝতে পারতেছি যে 999। আমরা কিভাবে বললাম 999? এর অবস্থানগুলো নির্ণয় করলাম। তো সংখ্যাটির সর্ব ডানে 9 এর স্থানীয় মান হচ্ছে 9। দেখো এই যে 9 এর স্থানীয় মান হচ্ছে 9। তাহলে প্রথম ডানের সংখ্যাটি হচ্ছে একক, তারপর কি হচ্ছে দশক, তারপর কি হচ্ছে শতক, তাই না? তাহলে এখানে দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা বলতেছি কি যে সর্বডানের সংখ্যাটি, ডানের সংখ্যাটি হচ্ছে যে 9। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একক। আর এটা হচ্ছে আমাদের কি দশক, আর এটা হচ্ছে আমাদের শতক। তো এভাবে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীতে আমাদের স্থানীয় মানগুলো নির্ণয় করছিলাম। সেইভাবে আর কি এখানে এই কথাটা বলতেছে স্থানীয় মান। তো এখানে সর্বডানে যে সংখ্যাটি হচ্ছে 9, তার স্থানীয় মান হচ্ছে 9। সর্বডান থেকে দ্বিতীয়, এই যে দ্বিতীয় কথাটা লেখা আছে দ্বিতীয় অংশে, তার মানে এই যে 9, এই 9 এর স্থানীয় মান হচ্ছে কিন্তু 90। এখানে লেখা হচ্ছে 90। আর এই যে তৃতীয়, তার মানে এই যে 3 নাম্বার যেটি রয়েছে 3 নাম্বারে, এটি হচ্ছে 900। তাহলে টোটালি আমরা বুঝতে পারতেছি 999। এর অর্থটা দাঁড়াচ্ছে 999। আমরা স্থানীয় মান নির্ণয় করার কারণে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তাহলে মোট কথা বোঝা গেল যে স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক। এই যেভাবে আমরা লক্ষ, উজুত, নিযুত, কোটি, এভাবে 8টা যে আছে সেই 8টি আমাদের হচ্ছে কি স্থানীয় মান। হ্যাঁ, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। যদি একই অঙ্ক আমরা 999 লিখি, তাহলে 3টা 9 লেখার কারণে কিন্তু 999 হলো। আবার 2টা 9 যদি লিখতাম তাহলে কি হতো, 99 হতো। হ্যাঁ, তাই স্থান পরিবর্তনের কারণে কিন্তু তার মানটা কি হচ্ছে, স্থানীয় মান পরিবর্তন হচ্ছে। কিন্তু স্বকীয় মান একই থাকে। এখানে কথাটা হচ্ছে কিন্তু স্বকীয় মান একই থাকে। এখন স্বকীয় মানের স্থানীয় মান তো আলাদা। স্বকীয় মানটা বলা হলো যে যদি আমরা এই যে 2টা সংখ্যা, সার্থক সংখ্যা যদি একসাথে লিখি, সেটাকে আবার যদি আলাদা করে লিখি, তাহলে সেটা হচ্ছে স্বকীয় মান। এই যে 55, এই 55টার মধ্যে 5 যদি আলাদা করে লিখি, তাহলে সেটা স্বকীয় মান হবে। তো এই জন্য স্বকীয় মানটার সাথে কিন্তু আমাদের স্থানীয় মানের কোনো মিল নেই। স্থানীয় মান কিন্তু পাশাপাশি বসিয়ে আমরা স্থানীয় মান নির্ণয় করতে চাই, আর স্বকীয় মানটা আলাদা। তো তাহলে আমরা বুঝতে পারছি। এবারে আসি আমরা দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি। দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কি হচ্ছে যে এই যে 1 থেকে 8 পর্যন্ত আমরা হচ্ছে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি এই ধরনের যে সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলোই মূলত আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি। তো এটা আরেকটু জানে নেই। তো পাশাপাশি লিখিত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ঘর যথাক্রমে একক, দশক এবং শতক, তাই না? যদি হিসাব করি আমরা 999টার যদি প্রথম ঘর হিসাব করি, তাহলে হলো একক, তারপর কি দশক, তারপর কি শতক। তো মোট কথা হচ্ছে এই যে সংখ্যার যে স্থানের ঘরগুলোর যে আমরা হিসাব করতেছি একক, দশক, শতক হিসাবে, এটা এই যে ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ঘর যথাক্রমে একক, দশক এবং শতক প্রকাশ করে। চতুর্থ, মানে এই যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি এই ধরনের যে জিনিসগুলো আমরা আলোচনা করতেছি, এটাই মূলত আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি। এভাবে আমরা মানে এটা আমাদের রীতি, এই হিসাবেই আমরা কিন্তু গণনা করে যাই যে আমরা ডান দিক থেকে আমরা একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি হিসাবে গণনা করে যাই। তো এটাই হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি। এর পরবর্তীতে আমি হচ্ছে এই যে বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন সমাধান করে দেব 1.1-এর। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। পরবর্তী ভিডিওগুলো আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।